ধানমন্ডি ১৫ নম্বর রোড। দিন রাত মানুষের ভিড়, গাড়ির হর্ন আর ফাস্টফুডের গন্ধে ভরা ব্যস্ত এলাকা। এই রাস্তায় একটি পুরনো মার্কেটের তৃতীয় তলায় আমার ছোট্ট মেহেদি ও বিউটি স্টুডিও, নূর মেকওভার স্টুডিও। আমার নাম সুমাইয়া। ২০১৯ সালে বিয়ের গয়না বিক্রি করে দোকানটা শুরু করেছিলাম। শুরুতে কাস্টমার কম ছিল, কিন্তু ধীরে ধীরে ব্রাইডাল মেকআপ আর মেহেদির ডিজাইনের জন্য পরিচিতি পেয়ে যাই। আমার সঙ্গে কাজ করত দুইজন মেয়ে, তিশা আর লিজা। আমি সবসময় বাস্তববাদী মানুষ। তুকতাক, নজর, কালো জাদু এসব বিশ্বাস করতাম না। কিন্তু ২০২২ সালের এক বর্ষার সন্ধ্যা আমার বিশ্বাসকে ভেঙে চুরমার করে দেয়। সেদিন বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল, দোকান প্রায় ফাঁকা। ঠিক তখনই কাঁচের দরজা ঠেলে ঢুকলেন এক মহিলা। বয়স বোঝা কঠিন, ফর্সা গায়ের রং, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চোখে অদ্ভুত স্থিরতা। তার শরীর থেকে আসছিল এক ধরনের মিষ্টি কিন্তু ভারী সুগন্ধ। আমি হাসি মুখে বললাম, আপনি কি সার্ভিস নেবেন? তিনি ধীরে বললেন, হাতের মেহেদি দেবেন, খুব গাঢ় রং চাই। তিশা তার হাতে মেহেদি দিতে বসে গেল। মহিলা এক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়েছিলেন, তার চোখের পলক পড়ছিল না। কাজ শেষ হওয়ার পর তিনি হাতের শুকনো মেহেদির গুঁড়া খুব যত্ন করে কাগজে ভরে নিলেন। আমি অবাক হয়ে বললাম, ম্যাডাম, ওগুলো তো ফেলে দেওয়া হয়। তিনি মৃদু হাসলেন। প্রতিটি কণার নিজস্ব শক্তি থাকে। কথাটা অদ্ভুত লাগলেও আমি গুরুত্ব দিইনি। কিন্তু দ্বিতীয়বার তিনি আসার পর অস্বাভাবিক ঘটনা শুরু হয়। সেদিন পার্লারে ব্রাইডাল মেকআপ চলছিল। মেঝেতে পুড়ে থাকা কাটা চুল, টিস্যু আর মেহেদির শুকনো অংশ লিজা পরিষ্কার করছিল। হঠাৎ দেখি মহিলা নিচু হয়ে মেঝে থেকে কিছু তুললেন। তার হাতের মুঠোয় চুল আর মেহেদির গুঁড়া। আমি বললাম, ওগুলো নোংরা ম্যাডাম। তিনি শান্ত স্বরে বললেন, মানুষ যা ফেলে দেয় সেখানেই তার আসল শক্তি থাকে। তার চোখের দিকে তাকিয়ে আমার বুক কেঁপে উঠল। তার ৩ দিন পর থেকেই বিপদ শুরু হলো। প্রথমে তিশা অসুস্থ হয়ে পড়ল। জ্বর নেই, কিন্তু শরীর ঠান্ডা। সে বলল রাতে ঘুমাতে গেলে কেউ তার হাত ধরে টানে। তারপর লিজা কাজ করতে এসে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর সে বলে, আপু, আয়নায় আমার পিছনে কেউ দাঁড়িয়েছিল। আমি ভেবেছিলাম ওরা ভয় পেয়েছে, কিন্তু পরদিন ব্রাইডাল কাস্টমার নিহার ফোন করে কাঁদতে কাঁদতে বলল, আপু, আমার মাথা ব্যথা থামছে না, আর রাতে স্বপ্নে দেখি কেউ আমার চুল কাটছে। আমার মাথায় তখন একটাই মুখ, সেই মহিলা। সেদিন রাতেই সিসিটিভি ফুটেজ দেখতে বসলাম। ফুটেজে যা দেখলাম, আমার হাত ঠান্ডা হয়ে গেল। মহিলা তার ব্যাগ থেকে ছোট কাঁচের শিশি বের করে মেঝেতে কিছু ছিটিয়ে দিলেন। তারপর দ্রুত চুল, মেহেদির গুঁড়া আর ব্যবহৃত টিস্যু তুলে ব্যাগে ভরে ফেললেন। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটি ছিল শেষে। তিনি ক্যামেরার দিকে তাকিয়ে ধীরে হাসলেন। পরদিন তিনি আবার এলেন। দোকান ফাঁকা ছিল। আমি সরাসরি বললাম, আপনি এসব কেন করছেন? তিনি আয়নার সামনে দাঁড়িয়ে বললেন, মানুষের দেহের ফেলে দেওয়া অংশে তার শক্তি থেকে যায়। চুলে স্মৃতি, রক্তে প্রাণ আর স্পর্শে আত্মার ছাপ থাকে। আমার শরীর কাঁপছিল। তিনি ওয়াশরুমে গেলে আমি তার ব্যাগ খুললাম। ভেতরে অসংখ্য ছোট প্যাকেট, প্রতিটিতে নাম লেখা, তিশা, লিজা, নিহা। এমনকি আমার নাম লেখা একটি খালি প্যাকেট। একটি ছোট নোটে লেখা ছিল, যার স্পর্শ তার সত্তা, যার সত্তা তার নিয়ন্ত্রণ। আমার হাত কাঁপতে লাগলো। আমি তিশা ও লিজার প্যাকেট দুটি লুকিয়ে ফেললাম। সেদিন রাতে আমি ধানমন্ডি লেকের নির্জন জায়গায় গিয়ে সেগুলো আগুনে পুড়িয়ে দিলাম। চুল পোড়ার গন্ধ ছিল না, ছিল পচা কিছু পোড়ার গন্ধ। কালো ধোঁয়া উঠতে উঠতে মনে হলো কারো চাপা চিৎকার শুনছি। পরদিন থেকেই তিশা সুস্থ, লিজা স্বাভাবিক, নিহারের মাথা ব্যথা বন্ধ। কিন্তু সেই মহিলা আর কখনো ফিরে আসেননি। তারপর থেকে আমার পার্লারে নতুন নিয়ম। চুল, টিস্যু, মেহেদির গুঁড়া সব আলাদা ব্যাগে সিল করা হয়। দিন শেষে পোড়ানো হয়।
কেউ মেঝের আবর্জনা স্পর্শ করতে পারে না। তবুও মাঝে মাঝে রাতের সিসিটিভিতে দেখি দরজার বাইরে দাঁড়িয়ে আছে একটি ছায়া, লাল ঠোঁট, স্থির দৃষ্টি। তিনি ঢোকার চেষ্টা করেন না, শুধু অপেক্ষা করেন, হয়তো নতুন কারো জন্য। তাই বলছি, পরের বার পার্লারে গেলে খেয়াল রাখবেন, আপনি যা ফেলে যাচ্ছেন তা কি সত্যিই ফেলে যাচ্ছেন? কারণ যার স্পর্শ তার সত্তা।